হিসাব কিতাব আছে। আদৌ তারেক রহমান চিন্তা করেন এই যে নিউ ইয়র্কে যাবে সে জাতিসংঘে। গুরুত্বপূর্ণ জিনিস। জাতিসংঘে যেতে হলে আমরা যতটুকু জানি ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সেই সময় যে অ্যাম্বাসেডর ছিল জেমস এফ মরিয়ার্টি, উনি কিন্তু একটা প্রতিবেদন পাঠিয়েছিলেন ওয়াশিংটনে। তারেক রহমান কি বলেছিলেন? ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে। অন রেকর্ড। এখন এইটার ফয়সালা কি হয়েছে? আমরা জানি না। এটা কে জানে? জানে খলিল, জানে তারেক রহমান, জানে আমেরিকা বা আরো যারা তারা জানে। ওইটা কি পর্যায়ে আছে? ওইটা যদি এরকম কোন পর্যায়ে থাকে যে তারেক রহমানকে এখন আমেরিকা যেতে ভিসা লাগবে। সেই ভিসাটা জাতিসংঘের ভিসা সে পেয়ে যাবে। কিন্তু সে জাতিসংঘের বাইরে যেতে পারবে না। অ্যাজ পার প্রোটোকল। এগ্রিমেন্ট উইথ জাতিসংঘ আমেরিকা। কিন্তু উনি যদি নিউ ইয়র্কে মিটিং করতে চান, তাকে লাগবে। হুম। আর এই সুযোগ যদি আমেরিকা বইলা দেয়, যিশু মিয়া আকসা চুক্তি করে ভালো। বলতে পারে সে। তার তো একমাত্র ঘোষিত টার্গেটটা কি? চায়নাকে হটাও। সে বইলা দিছে বাংলাদেশকে তুমি চায়নার প্রতি নির্ভর কমাই দাও। আর আমরা দেখতেছি আমরা চায়নার প্রতি আরো ঝুঁকতেছি কিন্তু। খেয়াল করবেন বর্তমান অ্যাম্বাসেডরও বলে দিছে যে আমার একটাই টার্গেট বাংলাদেশকে চায়নার দিক থেকে সরায় আনা। এটা ঘোষিত নীতি তো। ভারতও তো একই কথা। তাহলে কোন ক্ষেত্রে ভারত আর আমেরিকা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু বায়োলেটারাল সম্পর্কে আছে কিন্তু। আমার হুম। সমস্যাটা তো দেখছেন তো? আমার সমস্যাটা কিন্তু হালকা ডিপ্লোমেট হবে না কিন্তু। ওই রাজনীতিবিদ হবে না। আগামাথা কিছুই বোঝে না। লম্বা বক্তৃতা দিয়ে দিল একটা। একটা গালি দিয়ে দিল শেষ। না। আমি বর্ডার কন্ট্রোল করতে চাই। মিনিংফুলি, মিনিংফুলি। এখন যদি প্রশ্ন রাখেন, সফট দেখেন, আমি নেপাল করব না, ভুটান করব না, শ্রীলঙ্কা বলব না। আমি আমারটা বলব। আমার এখানে যে বর্ডারটা ছিল, ভারতের সাথে আমার বর্ডার হলো ৪.৫ কিলোমিটার। এখানে আমার ওইখানে কিছু বর্ডার আছে আমার। এতগুলো আউটপোস্ট সেখানে রয়ে গেছে, ভারী রয়ে গেছে। আমার লোক, এখন বলে সফট কথা। আমার লোক ভারতের মাটিতে মারা যায় কেন? আমি যদি প্রশ্ন করি, আরো ডিপে যেয়ে বলি, সম্ভবত ১৪-১৫ সালে ২০ এই যে আমাদের ২০ ফরেন মিনিস্ট্রি একটা সেমিনার হলো সেখানে। সেখানে ৪ জন বিডিআর এর চিফ ছিল সেখানে। ৪ জন। ৪ জনকে জিজ্ঞেস করা হলো যে বর্ডারের সমস্যা কি? তারা কিন্তু ৪ জনই একমত হলো সেখানে যে সমস্যা হলো যখন আলোচনায় বসি, একটা জায়গায় সমস্যা হয়ে যায়। লাশটা পড়ছে কোথায়? ভারতের মাটিতে না বাংলাদেশের মাটিতে? তাহলে আসেন, আপনার বিডিআর এর ক্রস করে আপনি প্রেসিডেন্ট যায় কিভাবে? ১ম এটা বলেন, পরের কথা পরে বলি। আগে প্রশ্ন করেন যে আমার বিডিআর কে চোখে ফাঁকি দিয়া বা পালায়া আমার নাগরিক ভারতে যায় কিভাবে? আগে নিজের দোষটা আগে ধরেন না কেন? ফ্ল্যাগ মিটিং যখন করেন তখন মিলে যান আবার এক হয়ে যান। এইটা যদি করতে পারেন, স্লোগানটা এভাবে দেন, আমি ভারতে যাব না। অর্থাৎ আমার চোরাকার বাড়ি। সে যায় না তো। ওই অসংখ্য পোলাপান পাওয়া যায় সেখানে। এই অল্প বয়সী পোলাপান সব। সব স্মাগলিং করতেছে অন বিহাফ অফ বিগ ফোর্সেস। হচ্ছে তো। হুম। রিস্ক নিয়ে কাজ করতেছে তারা। এগুলি বন্ধ করতে পারবেন? ওদিকে যান। যখন ফ্ল্যাগ মিটিং করেন তখন তো সব চুপ করে বসে থাকে। কথা থাকে না। এইজন্য বললাম যারা ফ্ল্যাগ মিটিং করেছে অনেকের সাথে আমার কথা হয়েছে এমনি। আমরা জানতে চেয়েছিলাম ভাই সমস্যাটা কি? এখন ভারতের নাগরিক যদি আমার মাটিতে মারা যায়, ভারত আমার মাটিতে মারা যায়। আমার তো কথা আমার মাটিতে মারা গেছে তো। এগুলো কিন্তু আপনাদের কথাবার্তা অনেক চেঞ্জ করতে হবে। সম্পর্ক বাইরে করতে চান। ভারত বড় দেশ, অসংখ্য রাষ্ট্র রয়ে গেছে এখানে। ৩০-৩৩ টা রয়ে গেছে। ওরা কথাবার্তা বলতেছে স্বার্থে, ওরা বলুক। কিন্তু আমাকে কিন্তু কথা বলতে হবে খুব মেজার্ড ওয়েতে। আমি ভাববো চায়না যেমন মিত্র তাও না কিন্তু। চায়না অরুণাচল দেখেন কাছাকাছি আছে তো সে। ৬ টা বর্ডারে ঘিরে আছে কিন্তু চায়না ভারতকে। ৬ টা বর্ডারে। এটা আপনাকে বুঝতে হবে কিন্তু। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নিয়ামক শক্তি হচ্ছে চীন। চীন এবং মায়ানমার। মায়ানমারের সাথে তার সম্পর্ক সে ভালো রেখে চলছে। যেজন্য সে রোহিঙ্গা বিষয়ে কথা বলেনি। আমরা অনেকে বলছি বেমেনি করে নাকি সে? সে তার সম্পর্কের সাথে জাতীয় স্বার্থ দেখছে সে। আমিও দেখছি, আপনিও দেখছেন। এইভাবে দেখেন, দেখবেন অনেকগুলি প্রসেস সলভ হয়ে যাবে। আমার এই মুহূর্তে যে সমস্যাটা, মেইন সমস্যা একটাই। আমি আবারও বলছি, আমরা যারা টক শোতে কথা বলি, কতিপয় লোক ছাড়া অধিকাংশই বই পড়ে না, পত্রিকা পড়ে। গবেষণা বই দেখে না, পত্রিকা পড়ে। এই জন্য সমস্যা তো এখানে। আপনাকে কিন্তু বই পড়তে হবে, ইতিহাসটা জানতে হবে। কেন এটা হলো? উৎসটা কি হলো? এমনি তো হবে না। ভারত তো আপনাকে চাবি। এখন ভারত কি চাচ্ছে? এখন ভারত চাচ্ছে একটা স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে যার সম্পর্ক ভালো। কারণ মণিপুর ইতিমধ্যেই স্বাধীনতা ঘোষণা করে দিছে। মিজোরামও করে দিবে। আমেরিকা তো বইলে দিছে। ওইদিকে তারা হাত দিবে। এটা কে বলছে? ওবামা। খেয়াল করবেন।
বলে দিছে। এই যে বলে দিছে, তো তার তো একটা ভয় থাকবে। তো সেই জন্য আপনার সাথে তার সম্পর্কটা কি হবে না হবে, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি এখনো বলি, হাবিব ভাই যদি কোনদিন মন্ত্রী হন, তাহলে আপনি জিনিসটা মনে রাখেন একটু। ওই মন্ত্রী থাকা অবস্থায়। আপনি যেদিন পারবেন এটা প্রমাণ করতে, তোমাকে প্রয়োজন, তোমার চেয়ে আমাকে তোমার বেশি প্রয়োজন। জি। কারণ তোমার শেষ সবচেয়ে শেষ নিরাপত্তাটা আমার কাছে। করছি ভাই, আমরা শেষ করব। নিরাপত্তা বলার জন্য তুমি আমাকে কাউন্ট করতেই হবে। এর জন্য কি দরকার? দৃঢ়চেতা সাহসী স্বরাষ্ট্রমন্ত্রী, দৃঢ়চেতা সাহসী বাণিজ্যমন্ত্রী, সাহসী কি ফরেন মিনিস্টার, ডিপ্লোম্যাট, নেগোশিয়েটর, আমলা। পারবেন না। আপনার মেধার সাথে মেধা ব্যাচ করে না তো। আপনি ইংরেজি শিখতে যান পাকিস্তান। দরকারটা কি? ওরা শোনেন ভারতের লেখাপড়ার স্ট্যান্ডার্ড আছে কিন্তু। আসল জায়গায় এসে পড়ে নাই। ওদের লেখাপড়া জানা বুঝে অন্যরূপ। এইজন্য বললাম সারা ভারতে কম্পিটিশন দিয়ে তারা সেন্ট্রাল চান্স পায়। আর আমরা বিসিএস চান্স পাচ্ছি এখানে। লেখাপড়ার লিমিটেশন আছে দেখুন। সিলেবাস আছে, বুঝার সবই আছে কিন্তু। এইজন্য বললাম, রাজনীতির দল শুধু কোনো থাকলে হবে না। দলকে কিন্তু ওই লোক নিয়ে আসতে হবে ভালো বুঝে কে। ভালো ডিপ্লোম্যাট কারা আছে? কুল করে জিয়াউর রহমান করছিল। আমি জিয়াকে তো অনেক ব্যাপারে বলি যে তার একটা ফার্স্ট অ্যাটেন্ডেন্স ছিল, বিশাল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমরা পড়তাম। আমি জানি তখন ওই আমাদের চেয়ারম্যান যারা ছিল, আজিজ স্যার ছিল এর চেয়ারম্যান। তো উনার বলতেন, জিয়াউর রহমান ডেকে নিত মাঝে, মাঝে। তালুদের মনিরুজ্জামান স্যার ডেকে নিত মাঝে, মাঝে। কথা বলতেন কেন? জিয়া জানতে চাইতেন যে থিংক ট্যাঙ্কটা কিভাবে? বুদ্ধি দেন আমাকে। এই শামসুল হোসেন পররাষ্ট্রমন্ত্রী বানালেন কেন? কারণ আছে তো। সবচেয়ে সফল পররাষ্ট্রমন্ত্রী শামসুল হোসেন জিয়ার আমলে এবং ভদ্রনম্র বিনয়ী কিন্তু। এইজন্য বললাম যে কোন সমস্যা না। আগে চিহ্নিত করেন আদৌ আপনি সমাধান চান নাকি আপনার ইচ্ছার বাইরে অন্যের ইচ্ছা আসামে ডিপ স্টেট। ডিপ স্টেট অর্থ হলো আপনি রাষ্ট্র হিসেবে চালাতে পারতেছে। একটা মন্ত্রী কাজ করতে পারতেছে না। কারণ পলিসি নিছে একটা, বাস্তবায়ন একটা হইতেছে। অর্থাৎ কি? ওই আমলারা তার স্বার্থের বাইরে চলে গেছে অন্যের স্বার্থ নিয়ে। এইটাই হচ্ছে ডিপ স্টেট। আউটসাইড গভর্নমেন্ট, তার গভর্নমেন্ট নাই কিন্তু। এইটা যদি আপনি বন্ধ করতে পারেন, সিনা ভাই আমরা বন্ধ শেষ করব প্লিজ। হুম। পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি রাষ্ট্র চালাচ্ছেন, বাংলাদেশ আগায় যাবে, কিন্তু গোঁজামিল আসবে না। কিন্তু আমি কিন্তু ফলাওভাবে পত্রিকাতে লিখব না, টকশোতে বলব না। দেখাই দিতেছি, চীন যাইতেছি, বইলা দিছে, পাকিস্তান যাইতেছি, কিচ্ছু হবে না। 0+0+0 আগে ঠিক করেন নেতৃত্ব, ভিশন, মিশন, দক্ষ টিম। দক্ষ টিম দেখবেন বাংলাদেশ মাথা নড়াইবে না। ওরাও চিন্তা করবে, ওরা তো অনেক কিছু জানে। আলোচনা করলে মনে হবে শিখতেছি আমরা। আমাদের পুঁজি কি? আমাদের একমাত্র পুঁজি হচ্ছে আমাদের নলেজ। নলেজ। এই নলেজ যদি বাড়ায় এই নলেজটা মানে কি? সব দিকের নলেজ। আলোচনায় বসছেন ভূ রাজনীতি বুঝেন না। বাহ! কি সুন্দর হয়েছে না? এটা চলবে না এমনি। এইজন্যই বললাম যে কিছু ব্যাপার আছে যেমন কিসিঞ্জার, শেষ করে দেই। কিসিঞ্জার আলোচনা বসতো আদ্র গ্রোমিকো। আদ্র গ্রোমিকো তখন ৩২ বছর রাশিয়ার ফরেন মিনিস্টার। তো কিসিঞ্জার বলতেছে, "আমি ওই জায়গা সম্পর্কে জানি কি হইছে।" তখন আদ্র গ্রোমিকো বলতেছে, "তুমি কি জানো ওর নিচে একটা খাল আছে?" কয়, "না।" তাহলে তুমি যখন জানো না হাত দিও না। অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আমি এখনো মনে করি প্রচুর পরিমাণ দক্ষ যোগ্য লোকদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি, চুক্তিভিত্তিক চাকরি দিতে হবে। কেন দিতে হবে? ওদের দিতে হবে। এখানে কিন্তু স্বজনপ্রীতি হয় নাই। প্রয়োজনে দিতে হবে। আজকে হাবিব ভাইকে যদি মনে করা হয় যে তার এই মেধাটা রাষ্ট্রের কাজে লাগবে, তো তার একটা উচিত হবে তাকে হয় মন্ত্রী উপদেষ্টা বানানো। কেন? তার পারফরম্যান্স নিয়ে নেন। এইটা হচ্ছে রাষ্ট্র। কিন্তু এইভাবে না, একজনকে আনবেন দিবেন এটা খুশি মন্ত্রিত্ব তো খুশি করার ব্যাপার না। এটা রেসপন্স ব্যাপার। সুতরাং আমি জোর দিয়া বলি, আমাদের শক্তি একটাই। নলেজ, 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 নলেজ। ধন্যবাদ। অসম